আজকে আমরা লাভ ক্ষতি অধ্যায়ের 5 নম্বর অঙ্কটি দেখব। তোমাদের কোষে দেখি 10.1 এবং পেজ নাম্বার 146। তার 5 নম্বর অঙ্কটি কি বলা হচ্ছে না, 5 নম্বর বলা হচ্ছে যে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে উনি একটি ছবি বিক্রি করে 20% ক্ষতির সম্মুখীন হয়েছেন। বলছে যদি উনি যে দামে বিক্রি করছেন তার থেকে যদি আরও 200 টাকা দামে বিক্রি করতেন তাহলে তিনি 5% লাভ করতে পারতেন। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ছবিটির ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে আমরা বলবো কি না, ধরি ছবিটির ক্রয় মূল্য 100 টাকা। আমরা এটা ধরে নিয়ে চলছি যে ছবিটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কি হবে? অতএব 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, আমরা জানি যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তার থেকে আমরা 20 টাকা বিয়োগ করব। তাহলে 20 টাকা বিয়োগ করলে আমরা দেখি সেটা হয়ে গেল আমাদের 80 টাকা। এবার বলছে যে উনি 200 টাকা অধিক মূল্যে বিক্রি করেছেন। 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার লাভ হতো কত না, লাভ করতেন 5%। তার মানে কি না, 5% লাভে তার বিক্রয় মূল্য কত হতো? অতএব 5% লাভে বিক্রয় মূল্য কত হতো? আমরা দেখি বিক্রয় মূল্য সমান সমান 100 যোগ 5 টাকা সমান সমান 105 টাকা। তাহলে দুটো বিক্রয় মূল্যের মধ্যে অন্তর কত? আমরা দেখছি না 25 টাকা। অতএব দুটি বিক্রয় মূল্যের অন্তর কত না 105 বিয়োগ 80 টাকা সমান সমান 25 টাকা। তাহলে দুটি বিক্রয় মূল্যের মধ্যে অন্তর দেখছি 25 টাকা। তাহলে গণিতের ভাষায় যখন আমরা সমস্যাটিকে প্রকাশ করব তখন আমরা এইভাবে লিখব কি না, বিক্রয় মূল্যের অন্তর বিক্রয় মূল্যের অন্তর, আর এখানে লিখব ক্রয় মূল্য, যেহেতু আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে ক্রয় মূল্য। তা বিক্রয় মূল্যের অন্তর দেখছি 25 টাকা, তখন আমাদের ক্রয় মূল্য কত ছিল না 100 টাকা। কিন্তু প্রকৃতপক্ষে দুটো বিক্রয় মূল্যের মধ্যে আমাদের অন্তর কত বলেছিল না 200 টাকা। বলছে 200 টাকা অধিক মূল্যে বিক্রয় করলে তিনি তবে 5% লাভ করেন। তাহলে 200 টাকা যখন বিক্রয় মূল্যের অন্তর তখন ক্রয় মূল্য কত টাকা। এখানে বিক্রয় মূল্যের অন্তর ও ক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক, আমরা সম্পর্কটাকে লিখছি না, সরাসরি চলে যাচ্ছি ক্রয় মূল্য নির্ণয়। অতএব ছবিটির ক্রয় মূল্য সমান সমান সরল সম্পর্ক, সেহেতু এটা এভাবে লিখব, এত টাকা কাটলে 4 25 100, তার মানে 800 টাকা। অর্থাৎ ছবিটির ক্রয় মূল্য, অতএব ছবিটির ক্রয় মূল্য 800 টাকা। অর্থাৎ অমলবাবু ছবিটা কিনেছিলেন 800 টাকাতে। এরপরে আমরা 6 নম্বরের অঙ্কটা দেখি। এটা খুবই ছোট অঙ্ক। 6 নম্বরে বলা হচ্ছে যে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। সে যদি 370 টাকায় বিক্রি করে তবে যত টাকা লাভ করবে, 210 টাকায় বিক্রি করলে কিন্তু তার তত টাকাই ক্ষতি হবে। তাহলে সেক্ষেত্রে ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে এক্ষেত্রে দেখছি তার দুটো বিক্রয় মূল্য। প্রথম বিক্রয় মূল্য কত না, প্রথম বিক্রয় মূল্য তার
হচ্ছে 370 টাকা। এক্ষেত্রে সে কিছু টাকা লাভ করে। আর যদি সে 270 টাকা বিক্রয় মূল্যে লাভ করতো তবে তার কিছু ক্ষতি হতো। অর্থাৎ আমাদের দ্বিতীয় বিক্রয় মূল্য কত, 210 টাকা, তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য হচ্ছে 210 টাকা। তো হচ্ছে প্রথমে বিক্রি করে তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হবে। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমাদের যেটা ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য হচ্ছে এই দুটো বিক্রয় মূল্যের গড়, অর্থাৎ ক্রয় মূল্যটা দুটো বিক্রয় মূল্যের মাঝামাঝি রয়েছে। তাহলে ক্রয় মূল্য কী হবে, এই দুটো বিক্রয় মূল্যের গড়। তাহলে আমরা যদি দুটো বিক্রয় মূল্যের গড় করি তাহলে দুটো বিক্রয় মূল্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি আমাদের ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে না, এখানে 580 ডিভাইড বাই 2। তাহলে 580কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি না, 290 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল ঘড়িটির 290 টাকা। তাহলে আমরা দেখতে পারি যে এই দামটা 370 আর 210-এর মাঝে দাঁড়িয়ে আছে কিনা। এটা আমাদের নিজেদেরকে চেক করার জন্য আমরা নিতে পারি। না, দেখছি যে 290 থেকে 210 এটা বিয়োগ করলেও এদের পার্থক্য হয় 80 টাকা। আবার 370 থেকে 290 এটা বিয়োগ করলেও এদের পার্থক্য হয় 80 টাকা। তার মানে 290 থেকে 370 টাকায় বেচলে আমার 80 টাকা হয়ে যাবে তো লাভ, কিন্তু আমি যদি 210 টাকায় বেচতাম তাহলে আমার 80 টাকা হয়ে যেত ক্ষতি। তাহলে এইরকম অঙ্ক থাকলে আমরা কি করব না, দুটো বিক্রয় মূল্য যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব, কারণ এক্ষেত্রে কি হয়, এটা বিক্রয় মূল্য, দুটো বিক্রয় মূল্যের মাঝামাঝি দামটি থাকে আমাদের ক্রয় মূল্য। এর পরের প্রশ্নটি আমাদেরকে বলেছে কি না, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 225 টাকা একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল। তাহলে প্রথম হচ্ছে দেখা যাক এখানে কী কী পাচ্ছি না। আমরা 7 নম্বর প্রশ্নটা সমাধান করতে গিয়ে প্রথম পাচ্ছি কি না, ক্রয় মূল্য। না, দিদি যে ছাতা কিনেছে সেই ছাতার ক্রয় মূল্য। তাহলে ছাতার ক্রয় মূল্য কত, সেটা কত না 255 টাকা। তাহলে 255 টাকায় একটি ছাতা কিনেছে। আর এক্ষেত্রে আর একটা জিনিস কি পাচ্ছি না, ছাড়। তা দেখা যাচ্ছে যে ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেওয়া হয়েছে। তাহলে ছাড়ের পরিমাণ আমার কত না, শতকরা 15 টাকা। এখন দেখা যাক দিদির কাছে যেটা ক্রয় মূল্য সেটা দোকানদারের কাছে হয়ে যাবে বিক্রয় মূল্য। তার মানে সে কী করেছে না, 15% ছাড় দিয়ে 255 টাকা সে ছাতাটি বিক্রি করেছে। তাহলে তার ধার্য মূল্য কত ছিল, ধরি কি না, ছাতার ধার্য মূল্য ছিল, ধরি ছাতার ধার্য মূল্য 100 টাকা। তাহলে অতএব 15% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে না, 15% ছাড়ে আমার বিক্রয় মূল্য হয়ে যাবে 100 বিয়োগ 15 টাকা সমান সমান 85 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি না, বিক্রয় মূল্য, যেহেতু দিদির ক্রয় মূল্য হয়ে যায় দোকানদারের বা অরুণ মামার বিক্রয় মূল্য এখানে, তাহলে আমরা এখানে বলবো বিক্রয় মূল্য, আর এখানে লিখব ধার্য মূল্য, যেহেতু আমাকে ধার্য মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে যখন বিক্রয় মূল্য 85 টাকা তখন ধার্য মূল্য ছিল 100 টাকা। আমরা গণিতের ভাষায় সমস্যাটাকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। আর বলা হচ্ছে কি না, ছাতার বিক্রয় মূল্য হয়ে গেছে 255 টাকা। সবসময় মনে রাখবে যে আমি যখন দোকান থেকে কিনি ওটা আমার ক্রয় মূল্য, কিন্তু দোকানদারের সেটাই হয়ে যায় বিক্রয় মূল্য। তাহলে এক্ষেত্রে অরুণ মামার বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 255 টাকা, কিন্তু দিদির ক্রয় মূল্য হয়ে যাবে 255 টাকা। তাহলে এই সময় ধার্য মূল্য কত। তাহলে এখানে বিক্রয় মূল্য ধার্য মূল্যের মধ্যে সরল সম্পর্ক, পুনরায় আমরা সরল সম্পর্কটাকে আর লিখছি না, আমরা একবারে মূল্য নির্ণয় করছি। অতএব ছাতার ধার্য মূল্য দেখা গেল কত না, 100 গুণ 255, তাকে ডিভাইড করবো 85 দিয়ে এত টাকা।
এটাকে সমাধান করলে আমরা কি পাচ্ছি দেখি, যদি 5 দিয়ে আমরা কাটাকুটি করি, না আমরা পাবো 5 17 85, আর এটাকে পাবো না 51, এটাকে কাটলে 3 দিয়ে। আমরা একেবারে 85কে 3 দিয়ে কেটেও করতে পারতাম, 85 3 গুণ যদি 255 হয় একেবারে করতে পারতাম, কিন্তু সুবিধার্থে এটাই করছি। দেখুন 300 টাকা। তাহলে দেখা গেল যে ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা, অর্থাৎ ছাতার উপর লেখা ছিল না 300 টাকা দাম। তাহলে আমরা উত্তর লিখব কি, অতএব ছাতার ধার্য মূল্য 300 টাকা।